সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকো অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি, এবং আমাদের সাথে বরাবর মতোই থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকের আলোচনার বিষয় সার্বিক স্বাস্থ্য সুরক্ষা। দর্শক, আপনারা খেয়াল করে থাকবেন, প্রচণ্ড একটা গরমের মধ্যে দিয়ে, একটা গরমের দাবদাহের মধ্যে দিয়ে আমরা গিয়েছি অনেকদিন। হিটওয়েভের অ্যালার্টও জারি ছিল, তার ঠিক পরেই আবার কিছুদিন বৃষ্টির দেখা গিয়েছে এবং এখন আবার গরম অনুভূত হচ্ছে। তো এই যে ওয়েদারের একটা তারতম্য হচ্ছে, আপ অ্যান্ড ডাউনস হচ্ছে, এর মধ্যে কিন্তু অনেকেই অনেকভাবে অসুস্থ হচ্ছেন এবং রোগাক্রান্ত হচ্ছেন। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেই সাথে সম্প্রতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে এসেছে যে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিনটি করোনার সময় আমরা নিয়েছিলাম, সেই বিষয়টি নিয়েও কিছু জটিলতার তৈরি হয়েছে, কিছু কথা উঠে এসেছে, আপনারা হয়তো দেখবেন পত্রিকাতে। সেই বিষয়টি আসলে কি বলা যায় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আছেন অত্যন্ত সুখ্যাত এবং 2100 পদকপ্রাপ্ত এমিরিটাস অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ, যিনি মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কর্মরত আছেন এবং সেই সাথে সাবেক ডিন মেডিসিন অনুষদ BSMMU। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে আপনাদের কারেন্ট যে এখনের সমস্যা বিভিন্ন ধরনের, এই গরমকালে বা বর্ষাকালে বা কাশি ঠান্ডা নানা ধরনের সমস্যাগুলো নিয়ে আমাদের সাথে আজকে আলোচনা করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সরাসরি ফোন করে আপনাদের সমস্যাগুলো শেয়ার করতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে আমাদের আজকের প্রোগ্রামটি দেখতে আপনারা ফেসবুক থেকে লগ ইন করতে পারেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে দেরি না করে আমাদের আলোচনায় শুরু করা যাক। স্যারকে আমি শুরুতেই অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে শুরুতে এসে জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। স্যার ধন্যবাদ আপনাকে, শুধু দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তো আজকে অনেকগুলো পয়েন্ট বললেন আপনি। বললাম স্যার, আমি একটু শুরুতে যেহেতু বললাম সম্প্রতি বিষয়টি, স্যার সম্প্রতির বিষয়টি একটু আসি। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন নিয়ে একটা কথা উঠছিল স্যার। কথা বলছি আমি। তো প্রথম কথা যেরকম বললেন, যেমন তো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে চলছি, কিছুদিন আগে গেল গরম, প্রচন্ড গরম, তাপদাহ, তাই না? অনেকে মারা গেছে কিন্তু হিট স্ট্রোক, এটা সত্য। এটার পরে আবার কিন্তু যদিও আবহাওয়াটা এখন কিন্তু একটু স্বস্তি দেয়, কিন্তু মানুষ আবার রোগব্যাধিতেও আক্রান্ত হচ্ছে, এটাও সত্য। যাই হোক, রোগব্যাধি কথাটা বলেই বলে আপনার যে কথাটা, এটা আমি বলছি এই কারণে আপনি প্রশ্নটা করে খুব ভালো করলেন। মিডিয়াতে কিন্তু এমনি হই হুল্লোড় চলছে। গতকাল অনেক মিডিয়াতে আমরা দেখছি যে অনেক নিউজপেপার উঠে এসেছে, অনেক পত্রিকা আছে, মিডিয়াতে আসছে, সবাই জানে এটা অনেকেই। এবং আমাকে কালকে অনেকে প্রশ্ন করছেন, প্রশ্নের কথা হলো অনেকেই উদ্বেগের কথাটাই জানিয়েছেন আর কি। প্রথম কথা যে এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যে টিকাটা, তাদের কিছু কিছু জটিলতা পাইছে তারা। এটা তো ইউরোপেই, তারা ইউকেতেই এই জিনিসটা পাওয়া, ওদেরই তো টিকা, এটা অক্সফোর্ডের খুব রেয়ার, এটা TTS বলে। দেখা যায় যারা টিকা নিচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, মানে তার রক্তের প্লেটিলেট বলে কমে যাচ্ছে, এবং এর সাথে রক্ত জমাট বাড়ছে, থ্রম্বোসিস বলে আর কি। তো ওই জন্য বলে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম, মানে ক্লট, রক্ত জমাট বাঁধছে। এটাতে অনেকগুলো জটিলতা, যেমন ব্রেনের স্ট্রোকও হতে পারে এবং বডির যে কোনো অংশে কিন্তু জটিলতা হতে পারে, এটা কিন্তু তারা সন্দেহ করছে আর কি। শুধু তাই না, অক্সফোর্ড মানে অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিন, তারা কিন্তু বাজার থেকে তারা উইথড্র করছে। যদিও তার উইথড্র করার কারণটা হলো এখন তার ভ্যাকসিন কেউ নেয় না, ভ্যাকসিন তো আর চলে না, কমার্শিয়াল জিনিস চিন্তা ভাবনা করে, যেটা যেহেতু বাজারে চলে না, কেউ নেয় না, বিক্রি হয় না, সেই জন্য তারা বন্ধ করছে। জটিলতার জন্য যেটা বলছে, তারা বলছে যে হ্যাঁ কিছু জটিলতা হচ্ছে, কিন্তু জটিলতার জন্য বন্ধ করছে, এটা তা কিন্তু স্বীকার করছে না। এটা ব্রিটেনেই, এবং কিছু এটা নিয়ে অলরেডি কোর্টে কিছু কেসও চলছে। প্রথম কথা হলো যে জটিলতা হচ্ছে এখন কিন্তু প্রমাণ সাপেক্ষ, কিন্তু প্রুভ না। কারণ থ্রম্বোসিস হচ্ছে অনেক, কিন্তু স্ট্রোক তো কতজনেরই হয়, এবং সেটা যে এই ভ্যাকসিনের জন্যই হচ্ছে এটা এখনও কিন্তু প্রমাণিত হয় নাই। সেই জন্যই বলছে যে এটা প্রমাণিত না, তো ওভারঅল কিন্তু রেয়ার, মানে লাখে হয়তো একজন এরকম একটা জটিলতা হচ্ছে, দু একজনের হয়ে ব্রিটেনের মতো দেশে বোধ হয় বা ইউরোপীয় দেশে বোধ হয় 81 জন মারাও গেছে আর কি। সুতরাং এটা সন্দেহ করছে যে এই ভ্যাকসিনের সাইড ইফেক্ট বা জটিলতা হিসেবে এটা এই কমপ্লিকেশনটা হচ্ছে, কিন্তু প্রমাণিত না। আজকে আলোচনা করে আপনি এটা ভালোই বললেন, আমাকে অনেকে প্রশ্ন করছে, তা আমরা তো প্রচুর টিকা নিছি আমরা, শুরুতে তো আমরা কিন্তু অ্যাস্ট্রাজেনিকার টিকাটাই নিয়েছি, কোভিশিল্ড যে নামে বাজারে, যেটা কোভিশিল্ড নামে পরিচিত ছিল, কোভিশিল্ড নামে পরিচিত, প্রায় 2 কোটি লোক ডোজ কিন্তু 2টা ডোজ নিয়ে নিছে, এবং 1 কোটিরও বেশি থার্ড ডোজও নিয়ে গেছে, অনেকে ফোর্থ ডোজও কিন্তু নিয়েছে, আমি নিজেও তো নিছি, আমি তো 4টে নিচ্ছি আর কি। এবং টোটাল প্রায় 5.5 কোটি ডোজ কিন্তু আমাদের দেশে দেওয়া হয়ে গেছে।
তো এই যে স্যার একটা মানে একটা উদ্বেগ তৈরি হয়েছে, এই যে একটা টেনশন, এই বিষয়টি নিয়ে আসলে স্যার কমেন্টটা কি হওয়া উচিত? এইটা নিয়ে আমাদের উদ্বেগের বা টেনশনের কোনো কারণ নাই, রেয়ার। আমাদের দেশে কিন্তু এখন এরকম হয়েছিল, আমাদের কোনো প্রমাণ নাই। ইভেন ওই দেশেও কিন্তু প্রমাণিত না, তারা সন্দেহ করছে, প্রমাণ কিন্তু এখনো করতে পারেনি আর কি। আপনি প্রশ্ন করে খুব ভালো করলেন, আমি আমাদের জনগণের জন্য জানাচ্ছি, আমরা তো অনেকেই নিচ্ছি, আমরা সব প্রায় ম্যাক্সিমাম টিকা তো আমরা, যদিও পরে ফাইজার, তারপরে দেন মডার্না, এগুলো নিচ্ছি আমরা, তাই না? চাইনিজ টিকাও কিন্তু আমাদের নেওয়া হচ্ছে, তাই না? আসলে যে এই ভ্যাকসিনটা আমাদের জন্য যে বানাইছে, ব্রিটেনে তো ওরা অক্সফোর্ডে অরিজিনালিগুলো ওখানে করছে, আর এই দেশে কিন্তু আমাদের এটা ইন্ডিয়াতে সিরাম ইনস্টিটিউট একটা আছে, তারা কিন্তু টিকা এবং এটা যথেষ্ট কার্যকরী, তাদের কোনো সন্দেহ নাই। অনেকে সন্দেহ করে যে এই ভ্যাকসিন তো আমাদের যেটা নিয়েছে এটা কিন্তু ইন্ডিয়াতে তৈরি করছে সিরাম ইনস্টিটিউট, এটা কিন্তু ঠিক আছে? তো আসলে ঠিকই আছে, কারণ সিরাম ইনস্টিটিউট ওয়ার্ল্ডের প্রায় 60% টিকা তারা কিন্তু সাপ্লাই, শুধু করোনা না, অনেক টিকায় তারা কিন্তু তার একটা সুনাম আছে। সুতরাং আমি মনে করি যে এটা নিয়ে আমাদের কোনো উদ্বেগের কারণ নেই, আমাদের একটু প্রমাণ সহ। তবে এটা সত্য, তারা কিন্তু কথাও বলছে যে তারা কিন্তু অত্যন্ত প্রাউড ফিল করে ওই সময় টিকা নেওয়ার ফলে অনেক মানুষকে তো তারা রক্ষা করতে পারছে, বাঁচাইতে পারছে, তাই না? শুধু এটা তো সত্য, অস্বীকার করার উপায় নেই। এত দ্রুততার সাথে তো আসলে কোনো টিকাই আসলে আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন, যে কোনো টিকা পৃথিবীতে আসতে আলোর মুখ দেখতে 8 থেকে 10 বছর লাগে, অনেক ট্রায়াল দিতে হয়। ওই যে ইঁদুরের মধ্যে, বানরের মধ্যে, শিম্পাঞ্জি, এগুলো ট্রায়াল, তারপরে মানুষের মধ্যে দিয়ে এরপরে ফাইনাল হয়। কিন্তু তখন তো উপায় ছিল, সারা পৃথিবী তো একেবারে করোনার জন্য লন্ডভন্ড একটা অবস্থা হয়ে গেছিল, এবং এই করোনা থেকে বাঁচানোর জন্য তড়ি ঘড়ি করে কিন্তু একটা টিকার প্রয়োজন ছিল, এবং সেটা 1 বছরের মধ্যে কিন্তু আমরা টিকা পেয়ে গেছি। তবে এটাও সত্য, এটা তো এমনি এমনিতে তারা দেয়, কিন্তু WHO অনুমোদনও দিচ্ছে, প্রমাণ কিন্তু তাতে হয়ে গেছে, ওই সময় এটা কার্যকরী ছিল। এখানে আসলে যে কমেন্ট আমরা করতে পারি, যে বিষয়টি উঠে এসেছে সম্প্রতিকালে, যে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকার কোভিশিল্ড ভ্যাকসিনটি নিয়ে যে আমরা আসলে কতটুকু টেনস হওয়ার বিষয় ছিল, এটা সাইড ইফেক্টগুলো নিয়ে আসলে তেমন কোনো উদ্বেগ বা টেনশনের কোনো বিষয় নেই, কারণ এটা নিয়ে তারা নিজেরাও কমেন্ট করেছে যে ওই সময়টাতে তারা যে সাপোর্টটা দিয়েছে, সেই প্রেক্ষাপট থেকে যদি আমরা চিন্তা করি, বা এখন যদি কোনো কমপ্লিকেশনের কথা চিন্তা করি, তেমন কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখছি না, এবং সেটা খুবই রেয়ার যদি হয়েও থাকে। এক্স্যাক্টলি তাই, সেটাই বলতে চাচ্ছি যে এই ভ্যাকসিনের দ্বারা অনেকে তো বাঁচিয়েছে, এবং আমাদের মতো দেশে এই টিকা নেওয়ার ফলে তো অনেকেই তো করোনা থেকে মুক্ত হয়েছে। যদিও করোনা টিকা নেওয়ার পরেও কারো কারো করোনা হয়েছে, এটাও সত্য। আমরা ওই সময় বলতাম যে করোনা যদি টিকা নেওয়ার পরেও করোনা হয়েও যায়, খুব সিরিয়াস হয়, সিচুয়েশনটা করোনা হলে পরে যেরকম খারাপ হয় সেরকম হবে না, ডেঞ্জারাস হয় না। শুধু তাই না, আপনার 3rd ডোজ 4th ডোজ অনেকে কিন্তু মডার্না আউট দিচ্ছে, ফাইজার হনে, সেটাও সত্য, তাই না? তারপরে এটা নিয়ে আমি জনগণের জন্য আবার বলছি, অযথা কেউ যেন টেনশন। অলরেডি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি কিন্তু নির্দেশনা দিচ্ছেন এটা নিয়ে গবেষণা করার জন্য, রিসার্চ করার জন্য, যে আমাদের দেশের মধ্যে মানুষের কোনো জটিলতা আসলে আমাদের দেশে কিন্তু প্রমাণ নাই। সুতরাং এটাতে আমরা তো নিশ্চয়ই আমাদের সেই গবেষণা হবে, কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে, এবং যদি সত্যিকার অর্থেই কারো কোনো এরকম জটিলতা হয়ে থাকে, অবশ্যই সেটা প্রমাণ সাপেক্ষে সেটা জনগণ জানতে পারবে। অনেক ধন্যবাদ স্যার। তাহলে বিষয়টাতে এরকম যে আসলে আমরা এখনই আসলে আমাদের টেনশন করার বা কোনো কারণ নেই, সে ধরনের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে। স্যার, আমরা যদি একটু কারেন্ট সিচুয়েশনটা, আপনি যেটা বলছিলাম স্যার, যে প্রচন্ড রকমের হিট ওয়েভের একটা অ্যালার্ট ছিল, এবং প্রচন্ড গরম ছিল, ঘর থেকে বের হওয়াটাই অনেকটা মানে কষ্টসাধ্য ছিল, এবং সেই সাথে হঠাৎ করে আবার বৃষ্টিও হচ্ছে, যেটা হয় সব সময়, আবার বৃষ্টির পর আবারও কিন্তু স্যার গরমের একটা আগের মতো সেরকমটা নেই। কিন্তু এই যে স্যার আপস এন্ড ডাউনস, এই যে ওয়েদারের এই সিচুয়েশনটাতে অনেকের কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, প্রত্যেকের বাসাতে জ্বর, ঠান্ডা, কাশি একটা সমস্যা থাকে। তো আপনার কাছে স্যার এই সময়টিতে কি ধরনের রোগীরা আসছে যদি একটু বলেন স্যার। না, হ্যাঁ, কিছু কিছু রোগী আমরা পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে মানে ঋতু পরিবর্তন চিরন্তন, তাই না? যদিও আজকাল 6 ঋতু, কিন্তু এর বোঝা যায় না। 6 ঋতু যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এগুলোর বোঝা যায় না। গ্রীষ্মটা বোঝা যায়, বর্ষাও তো বর্ষাকালে বর্ষা হয় না, অসময় হয়, এটাও বোঝা, তাই না? শীতটাও তাও তো 6টি ঋতু কিন্তু স্যার আমাদের 6 ঋতু এখন নাই, 2টা বা 3টা কিন্তু হয়ে যাচ্ছে, এটা তো সত্য। যাই হোক, ঋতু পরিবর্তন এরকম রোগ কিন্তু হইতেই পারে। কিছুদিন আগে যেমন আপনি হিটের কথা বললেন, প্রচন্ড তাপদাহ, ওই সময় কত রকমের রোগ ব্যাধি হয়ে গেছে মানুষের, ডেঞ্জারাস ছিল হিট স্ট্রোক। এছাড়াও অনেকে যে গরমে তৃষ্ণার্ত, পিপাসার্থ, রাস্তাঘাটে কত রকমের শরবত, পানীয় এগুলো খেয়ে, বা অখাদ্য কুখাদ্য খেয়ে ডায়রিয়া জনিত রোগ হচ্ছে, এগুলো কিন্তু হয়েছে। এছাড়া পানিবাহিত রোগও কিন্তু ছিল, যেমন ধরেন যে আমি আগেও বলতাম, আপনাদের এখানে বলে গেছি, মানুষ তৃষ্ণার্ত, পিপাসার্থ হয়ে রাস্তাঘাটে দেখবেন গুড়ের শরবত, আখের শরবত, লেবুর শরবত, কত শরবত সমানে খাইতো, খাইয়ে ডায়রিয়া জনিত রোগে হচ্ছে। এবং সারা দেখবেন খাওয়া দাওয়া খোলামেলা, এগুলো তো মানে নিরাপদ খাদ্য তো না, মাছি পড়ছে, ধোলা পড়ে, এগুলো তো মানুষ খাচ্ছে। রমজানের মধ্যেও ইফতারের সময় এগুলো হয়ে গেছে, খাইয়ে যেমন ডায়রিয়া জনিত রোগে ভুগছে, ওর পানিবাহিত রোগেও কিন্তু ভুগছে। যেমন জন্ডিস একটা হয়, জন্ডিস কিন্তু জন্ডিসের ভাইরাস যেগুলো হয়, A আর E ভাইরাস,
এগুলো কিন্তু খাদ্য বাহিত বা পানি বাহিত হয়। সুতরাং জনিত রোগে ভুগছে, আবার টাইফয়েড, প্যারাটাইফয়েড এগুলোও কিন্তু হচ্ছে, এবং হাসপাতাল কিন্তু রোগীতে সয়লাভ হয়ে গেছে। এমনও হয় প্রত্যেকবারই হয়, দেখবেন যে আইসিডিআর তারা চিকিৎসা দেয়, তাঁবু টানিয়ে এত ডায়রিয়া রোগী আসতেছে, এবং কিছু কিছু কলেরাও কিন্তু সন্দেহ করছে, কলেরাও বোধহয় আবার পাওয়া যাচ্ছে। তো সুতরাং এগুলো তো হয়েই গেছে। এখন আবার ঋতু আবহাওয়াটা কিছুটা আরাম পাচ্ছে মানুষ, যেই গরম ছিল সেই তুলনায় তো অনেকটা আমরা ভালোই আছি এখন। এর জন্য আবার প্রায় যেটা পাচ্ছি আমরা, ঠান্ডাজনিত রোগ কিন্তু আবার বেশি হচ্ছে। প্রায় দেখি গলায় সর্দি কাশি একেবারে ভর্তি একেবারে, এবং ঢাকার কাশি এমন কাশি শুরু হলে আর থামতে চায় না। অনেকে 10 দিন 15 দিন এই মেডিসিন ওই কত কোনো কিছুতেই ভালো হচ্ছে, এরকম তো পাচ্ছি আমরা। এছাড়া বক্ষব্যাধির অনেক রোগ কিন্তু হচ্ছে, যেমন নিউমোনিয়া আমরা অনেক রোগী দেখছি। নিউমোনিয়া হচ্ছে যাদের আগে থেকে অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি বা সিওপিডি বা এমফাইসিমা এই ধরনের যাদের, তাদের কিন্তু এটা আবার বাড়ছে, আর যাদের নাই তাদেরও হচ্ছে, এরকম কিন্তু আমরা পাচ্ছি। বিশেষ করে বাচ্চারা কিন্তু ভুগতেছে বেশি। রোটা ভাইরাস একটা থাকে, ওদের ডায়রিয়া হচ্ছে, চেস্টে ইনফেকশন হচ্ছে, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বলে এটাতেও হচ্ছে, বাচ্চাদের নিউমোনিয়া হচ্ছে, এবং হাসপাতালে রুগীতে সয়লাভ। এত রুগী হচ্ছে যা করে ফ্লোরে জায়গা দিয়েও কিন্তু কুলাইতে পারছে না আর কি, এত রুগী হচ্ছে। কিন্তু এছাড়া ডায়রিয়া জনিত রোগ কিন্তু হচ্ছে, প্রচুর ডায়রিয়া রুগী পাচ্ছি আমরা এবারও, যেটারও অনেক কারণ। এটা ভাইরাস জনিত, বিশেষ করে বাচ্চাদের ভাইরাস জনিত রোগ হচ্ছে। এছাড়া যে কোনো রকমের ধরেন তার মূলত হচ্ছে এই মানে নিরাপদ পানীয় পান না করার জন্য কিন্তু বেশি একটু জিজ্ঞেস করি, যেটা হচ্ছে যে দেখা যায় গরমকালে সবচেয়ে বেশি হচ্ছে যে এই আমরা আসলে ভাবি যে শীতকালে মনে হয় জ্বরটা বেশি আসে বা কাশি হয়, ঠান্ডা হয়, কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু গরমকালে অনেক বেশি জ্বরের প্রকোপ দেখছি, এবং সেই সাথে কাশি, এবং কাশিতে হচ্ছে দেখা যাচ্ছে কমপ্লেন করছে যে প্রায় নর্মালি একটা ওষুধ সে কাশির সিরাপ খাচ্ছে, যেটা খেলে তা ভালো হয়ে যেত, কিন্তু বলছে যে আমি 1 মাস 1.5 মাস ধরে ভুগছি, 1 মাস 1.5 মাস ধরে আমার কাশি ভালোই হচ্ছে না। তো এই বিষয়টিতে স্যার আসলে আমরা কি করছি, বা আমরা আসলে কিভাবে মানে এই চিকিৎসাটা দিচ্ছি, বা প্রতিরোধটা কিভাবে করতে পারি স্যার? এটা ভালো পয়েন্ট বলেন। প্রথম কথা হলো যে শীতকালে রোগ কিন্তু কম হয়, আসলে গরমকালেই যত ঋতু পরিবর্তনে যে রোগ হয় গরমকালেই বেশি হয়। তার মধ্যে যে কাশির কথাটা বললেন, এবং ঢাকার কাশি, বিভিন্ন মিডিয়াতেও দেখবেন ঢাকার কাশি এমন বাজে কাশি, মেরে ফেলছে না, কষ্ট ভোগান্তি মানুষের এত বাড়ছে, বিভিন্ন রকমের সিরাপ, অ্যান্টিবায়োটিক, ইনহেলার, নেবুলাইজার কত কিছু, তাও কাশি কমা যায়, এগুলো কিন্তু হচ্ছে আর কি। তার অনেক কারণ, তার মধ্যে মূল কারণটা হলো এয়ার পলিউশন। তো একটু বেশি আমাদের সাথে এয়ার পলিউশন, বিশেষ করে ঢাকায় মাঝে মধ্যে দেখেন এয়ার পলিউশনের জন্য পজিশন কিন্তু 1-2 ওঠানামা করে, মাঝে মধ্যে 1-এ উঠে যায়, মাঝে মধ্যে 2, এত খারাপ অবস্থা। এটি কিন্তু অন্যতম কারণ, মূল কারণটাই কিন্তু এটা। ধুলাবালি, ডাস্টের মধ্যে ভাইরাস যাচ্ছে, বিভিন্ন রোগ জীবাণু ঢুকতেছে, বুকে যাচ্ছে, ইনফেকশন হচ্ছে। তো ভাইরাসের তো এমনিও অ্যান্টিভাইরাল কোনো ড্রাগও তো তেমন নাই, যেগুলো দেওয়া হয় সিমটোমেটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট। আর অন্য যেগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেখানে হয়তো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়তে পারে, এগুলো সত্য। বিশেষ করে আমাদের তো দেখবেন যাদের কোনোদিনও হাঁপানি ছিল না, বা ব্রঙ্কাইল অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, সেগুলো কিন্তু হচ্ছে এখন। তার মূল কারণটাই কিন্তু ধুলাবালি, এয়ার পলিউশন, এবং এটা প্রচুর অনেক কারণে আপনি জানেন। এই যে কত রকমের যে যানবাহন চলছে, কত যানবাহনে যে কালো ধোঁয়া এগুলো যাচ্ছে, রাস্তায় কনস্ট্রাকশন চলছে, কাজকর্ম চলছে, তো রাস্তাঘাটের কাজ, ঘর বাড়ির কাজ, এগুলো চলছে আর কি। ইটের ভাটারে নিয়েও অনেকেই প্রশ্ন করে, চতুর্পাশে ইটের ভাটা, এগুলো যে ধোঁয়া সারা ছড়ে যাচ্ছে, এগুলো তো সত্য। অনেক ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি কিন্তু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, এগুলো কিন্তু বাতাসের সঙ্গে মিশে আমরা কিন্তু এগুলোও গ্রহণ করছি। সব মিলিয়ে বক্ষব্যাধির যে রোগগুলা এটা কিন্তু বেশি হচ্ছে। এছাড়াও ধরেন যে বাচ্চাদের গলায় তো প্রথমে হয় টনসিলাইটিস, ফেরিনজাইটিস, সাইনোসাইটিস, তারপরে নিউমোনিয়া তো বললাম, এগুলো কিন্তু হচ্ছে যে কোনো বয়সের। বিশেষ করে সবচেয়ে ঝুঁকির মধ্যে ছোট বাচ্চারা, বয়স্করা। ছোট বাচ্চাদের যেমন তাদের বডি রেজিস্ট্যান্স তো ভালনারেবল গ্রুপের মধ্যে আছে, একটু ভালনারেবল, তাদের বডির প্রতিরোধ ক্ষমতা কম। এখন এই যে স্যার একটা কমপ্লেইন যে লম্বা সময় ধরে আমার কাশি ভালো হচ্ছে না, তো আমরা এখানে স্যার আসলে মানে চিকিৎসাটা কি দিয়ে থাকি সাধারণত, কিভাবে সাজেস্ট করে থাকি? প্রথম কথা হলো যে জনগণের জন্য যেটা দরকার সেটা হলো, হ্যাঁ কাশি কিছু নর্মাল ট্রিটমেন্টও আছে। নর্মাল মানে যেগুলো করা উচিত সেগুলো যে বাইরে ঘোরাফেরা কম করবেন, ধুলাবালি অ্যাভয়েড করা ভালো। দ্বিতীয় কথা হলো যে মাস্ক পরা ভালো। মাস্ক যদিও শুরু হয়েছে এই করোনার সময়, কিন্তু মাস্ক তো আপনার ধুলাবালি এগুলোতেও তো বাঁচাচ্ছে। অ্যাজমা রোগীদের জন্য, ব্রঙ্কাইটিস রোগীদের জন্য মাস্ক পরে কিন্তু সেটাও উপকার হচ্ছে, এটা করতে হবে। দ্বিতীয় কথাটা হলো এই যে এয়ার পলিউশন এত বেশি, তো যতটুকু সম্ভব ধুলাবালি, ডাস্ট এগুলো কিন্তু অ্যাভয়েড করেন। একদম দেখেন অ্যালার্জিক রাইনাইটিস বলে, ওই বাইরে গেলে ধুলাবালি লাগলে হাঁচি কাশি শুরু হয়ে যায়, শ্বাস বেড়ে যায়, এরকম সমস্যাগুলো তো আছে, সেগুলো করতে হবে। যারা ধূমপান করেন তারা অবশ্যই ধূমপান করবেন না। বিশেষ রাস্তাঘাটের এই যে গরমের জন্য মানুষ শরবতের নামে কত কিছু, সেগুলো ঠান্ডা মিশায়, আইস মিশায়, বরফ মিশায়, বিভিন্ন রকমের মানুষ কোল্ড ড্রিঙ্ক খায়। বিশেষ করে বাচ্চাদেরকে হয়তো শুনি, বাচ্চা তো পানিই বলে খায় না আজকাল, বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্ক তারা খায়। ঠান্ডাটা অ্যাভয়েড করবে, নর্মাল খেতে পারেন কিন্তু যেন বিশুদ্ধ যেন হয়, পানি যেন যেটা খান বিশুদ্ধ হয়, সবচেয়ে ভালো হয়। বিশেষ করে যারা শ্রমিক শ্রেণী বা দিন মজুর বা রিক্সাওয়ালা বা খেতে খামারে কাজ করেন,
তারা যদি ভালো হয় যে পানিতে নিজের ঘরে টকবক করে ফুটাইয়ে যদি এনে এটা সবচেয়ে নিরাপদ পানি, এটা কিন্তু সবচেয়ে জরুরি। কারণ পানিটা যদি নিরাপদ না হয় তাহলে ডায়রিয়া যেহেতু রোগ হতে পারছে, শুধু শ্বাস না, ওটাও তো হচ্ছে। শুধু এগুলো থেকে কিন্তু আমাদের বাঁচা। আর যারা ধূমপান করেন অবশ্যই তারা ধূমপান করবেন না, এটা তো খেয়াল রাখতেই হবে আমাদের। তবে কাজের জন্য তো অনেক লোকে যেতেই হবে, যারা দিনমজুর, যে ঢাকা না বড় বড় শহরে ধরেন বাইরে শ্রমজীবী মানুষ যারা, তাদের কাজের জন্য বাইরে যেতেই হবে। তো তারা কিন্তু ওই সতর্ক থাকবে, যদিও এখন গরমটা কম, তারপরেও যে অধিকক্ষণ দীর্ঘক্ষণ যেন গরমে না থাকেন, মাঝে মাঝে একটু ছায়াতে থাকবেন, বিশুদ্ধ পানি পান করবেন। যারা বেশি গরমে কাজ করতে হয়, যদি এখন অতটা নেই, তারপরে আবার যা আসবে না তাও তো বলা যায় না, তারা একটু মাথায় ছাতা বা মাইকেল জাতীয় এগুলো ব্যবহার করতে পারেন। সব মিলিয়ে নিজেকে প্রতিরোধমূলক ব্যবস্থা সবচেয়ে জরুরি। একবার কাশি হয়ে গেলে ওই যে সাফার করে, কাশির জন্য ট্রিটমেন্ট আমরা দেই, যেমন রোগীর সাধারণত বলি যে আপনারা গরম পানি খাবেন, গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করবেন, এগুলো চা কফি এগুলো খেতে পারেন, ঠান্ডাটা অ্যাভয়েড করবেন। ভালো প্রশ্ন করলেন। জনগণের জন্য একটাই কথা, অ্যান্টিবায়োটিক হয়তো লাগতে পারে কখন, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে, অন্য কারণে কাশি হলে অ্যান্টিবায়োটিক দিয়ে লাভ হবে না। সেজন্য জনগণের জন্য একটা কথা বলে রাখি, আপনারা অ্যান্টিবায়োটিক যদি লাগে, ডাক্তার যদি মনে করে দেবে, আপনার নিজেরা কাশি হলে দোকান থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না, এটা জরুরি। কারণ অনেকে হয়তো অনেক ফার্মেসিতে তারা বিক্রি করে তাদের মুনাফার স্বার্থে, বিক্রির স্বার্থে, তাই না? তার এটাও কিন্তু ঠিক না। এতে হচ্ছে কি, এই যে হ্যাফাজার অ্যান্টিবায়োটিক খাইয়ে তাতে তো ওই যে আবার রেজিস্ট্যান্স, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ওয়ার্ল্ড ওয়াইড, এটা কিন্তু আরেক সমস্যা। এতে প্রবলেম যেটা হয়, কোনো ইনফেকশন হলে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন বলছি, যেটা সামান্য অ্যান্টিবায়োটিকে কাজ করতো, এখন দামি দামি বড় বড় স্ট্রং অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম বলি আমরা, এটা দেওয়ার কাজ হচ্ছে না। তাতে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের সমস্যা কি? একটা পয়সা বেশি লাগলো, ব্রড স্পেকট্রাম এটাও যদি ফেল হলে তখন তো অ্যান্টিবায়োটিক আর পাবোই না। সেই জন্য আজকাল দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এটা কিন্তু প্রবলেম হচ্ছে আর কি। সুতরাং জনগণের জন্য আবার বলছি, নিজেদের মতো করে দোকান থেকে কিনে খাবেন না। যেমন কেউ যেমন ফার্মাসি যারা বিক্রি করে, সে তো হয়তো ডোজই ঠিক মতো দেয় না, খাওয়ার আগে পরে কতদিন খেতে হবে, ডিউরেশন কমপ্লিট, একটা টাইম তো মেনটেন করে। রুগী 2-3 দিন খাইলো, 1-2 দিন খাইলো আর খেলো না, এই সব মিলে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। সুতরাং এই ব্যাপারেও কিন্তু জনগণের সতর্ক থাকতে হবে। আরেকটা কথা হলো, এটাও পয়েন্ট, একটা পয়েন্ট বলি, দামি তো ব্রড স্পেকট্রাম মানেই তো দাম বেশি, জটিলতা বেশি, সাইড ইফেক্ট বেশি। সবচেয়ে বড় এটা যদি ফেইলিউর হয় তখন তো অ্যান্টিবায়োটিক খুঁজে পাবেন না, এটাই তো প্রবলেম। সেই জন্যই জনগণের জন্য বলছি যে কারো যদি এরকম প্রবলেম হয়, আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। প্রয়োজনে কিছু সিম্পল ব্লাড কাউন্ট করা যায়, বুকের একটা এক্সরে করে দেখতে হয়, কজ বের করতে হয়। কজ অনুযায়ী চিকিৎসা দিলে তাহলে কিন্তু কাশি নিরাময় হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি সবার জন্য। অনেক ধন্যবাদ স্যার। আমরা এই এখন একটা সিচুয়েশন যেটার মধ্যে যাচ্ছি, আমরা গত কয়েকদিন ধরে শুনছিলাম যে এই সময়টাতে স্যার ডেঙ্গুর অনেক বেশি প্রকোপ আস্তে আস্তে সামনের দিকে আরো বেশি হবে, হয়তোবা সামনে আরো বেশি এটা নিয়ে আলোচনা করার বিষয় থাকবে। বাট তারপরে যেহেতু আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা যদি অলরেডি নিতে পারি, তাহলে হয়তো আমাদের প্রতিকারের বিষয়টাতে বেশি আসবে না। সেটা হচ্ছে ডেঙ্গুতে যদি স্যার একটু বলেন যে আসলে এখনের অবস্থাটা কি, এবং অলরেডি আপনি কথা বলছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে কথা বলেছে, যদি একটু আমাদের সাথে স্যার শেয়ার করেন। ডেঙ্গু নিয়ে বলতে হয়, ডেঙ্গু কিন্তু এবার একটা উদ্বেগের যথেষ্ট কারণ রয়ে গেছে। 2021 সন থেকে যদি ধরেন 21, 22, 23 গত বছর দিন দিন কিন্তু বাড়তেই আছে, এবং গতবার হাইয়েস্ট রেকর্ড সংখ্যক ছিল, আক্রান্ত ছিল 3 লক্ষের উপরে, 3,65,000 এরকম, এবং মারা গেছে গতবার কিন্তু হাইয়েস্ট 1705 জন। এই তো ভয় একটাই। দ্বিতীয় কথা হলো, এই যে কত কিছুদিন আগে গরম গেল, এখন তো আবার একটু বৃষ্টিও হয়, কারণ ডেঙ্গুর সঙ্গে আবার বৃষ্টিপাতেরও কিন্তু সম্পর্ক আছে। বৃষ্টিপাত হলে একটু পানি জমবে, মশাগুলো ডিম পারবে, তো মশার বিল্ডিং জমা পানিতেই কিন্তু মশাগুলো ডিম পারবে, সেখান থেকে আবার মশা তৈরি হবে। তা রোগ তো আমরা শত্রু তো চিনি, এডিস মশা, ডেঙ্গু বাহিত এডিস মশা। সুতরাং শত্রু তো আমাদের জানে, যদি মশার উপদ্রব বৃদ্ধি পায়, মশার বংশ বৃদ্ধি বেশি হয়, তাহলে তো ডেঙ্গু বাড়ার ঝুঁকি তো রয়ে গেছে। সবচেয়ে যেটা ভয় হচ্ছে, আগে তো শুধু শহরে ছিল, ঢাকা শহর বা বড় বড় শহর, তাই না? এখন তো গ্রামে গঞ্জে 64 জেলায় কোথাও তো আর বাকি নাই। গতবার তো আমরা দেখছি সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে গেছে। এটাও তো উদ্বেগের একটা কারণ, কারণ গ্রামে গঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হয়তো চিকিৎসার অতটা সুযোগ সুবিধা নাই, তা সেটা তো ভয় তো রয়েই গেছে মানুষের। আরেকটা কারণ যেটা হতে পারে, যেটা আমরা ভয় পাচ্ছি, যে ডেঙ্গু হলেও, যে আমি বলছি, আগেও বলতাম 4টে সিরোটাইপ থাকে, 1, 2, 3, 4। কেউ যদি প্রথমবার আক্রান্ত হয়, সে জানেই না, সে হয়তো ইনফ্লুয়েঞ্জা, কমন কোল্ড, ফ্লু এটা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। কিন্তু সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যদি হয়, তাহলে কিন্তু সিরিয়াস হতে পারে। এটা তো ইম্পর্টেন্ট। এবং গতবার তো অনেকে আক্রান্ত হয়েছে, তারা যদি আল্লাহ না রাখুক এবার আক্রান্ত হয়, তাহলে কিন্তু জটিলতার সম্ভাবনা খুব বেশি। এটাই ভয়। আরেকটা ভয় আছে, সেটা হলো ডেঙ্গু তার ধরন কিন্তু বদলিয়ে ফেলছে, তার লক্ষণ যেগুলো হওয়ার কথা ওই টিপিক্যাল হয় না। আমরা গতবারও দেখছি
এমনি একদিন 2 দিন 3 দিন একটা সর্দি কাশি জ্বর হয়ে গেছে, হঠাৎ করে রোগী খারাপ হয়ে 2-3 দিনের মধ্যে খারাপ হয়ে গেছে, শখে চলে গেছে, তাকে বলে ডেঙ্গু শক সিনড্রোম। এবং ডেঙ্গু যে মারা গেছে অনেকের মূল কারণে কিন্তু ডেঙ্গু শক সিনড্রোম। এটা কিন্তু ভয় আমাদের বেশি। এটা কারণ তাহলে রুগীও বুঝে না, আমরাও হয়তো অনেক ডাক্তারও হয়তো আমরা বুঝতে পারছি না যে এটা ডেঙ্গু হয়ে গেল, সেটাও তো একটা ভয় আছে। সব মিলেই তো ভয়। তারপরেও জনগণের জন্য একটা কথা বারবার বলো, যেহেতু আমরা শত্রু চিনি মশা, আমাদেরকে কিন্তু প্রতিরোধ ব্যবস্থা জোরে সরে নিতে হবে। এবং এটা একতরফা কারণ। একসময় কিন্তু সিটি কর্পোরেশন তাদের দায়িত্ব ছিল, এখন তো সিটি কর্পোরেশন একার দায়িত্ব না, গ্রামে গঞ্জে ছড়ায় গেছে, সিটি কর্পোরেশন একা সামাল দিতে পারবে না। যেন সবাইকেই সম্মিলিতভাবে কিন্তু এটা কাজ করতে হবে। তাহলে কিন্তু আমরা মশা যদি নিরোধ করতে না পারি, মশা যদি নিয়ন্ত্রণ করতে না পারি, ডেঙ্গু কিন্তু একটু ভয়াবহ অবস্থার সৃষ্টি হওয়ার সম্ভাবনা। কাউকে ভয় দেখানোর জন্য আমি এটা বলছি না, আমার উদ্দেশ্য হলো মানুষ যেন সতর্ক থাকে, সজাগ থাকে, এইটাই বলার আসল উদ্দেশ্য আমার আর কি। না, অনেক ধন্যবাদ স্যার। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনি শুরু থেকে কথা বলছিলেন যে এই যে সিচুয়েশনগুলো যখন খারাপ হয় তখন গ্রামের মানুষগুলো কিন্তু অনেক ভুগে। এখন কিন্তু গ্রামেও আগে দেখা যেত ইমিউনিটিটা অনেক বেশি ছিল, বাট এখন গ্রামেও কিন্তু অনেক সর্দি কাশি জ্বরের বিষয়গুলো থাকে। তো তাদের ক্ষেত্রে স্যার একটা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো কি থাকবে? না, তাদের কথা হলো শহর গ্রাম সবার তো একই, বরং শহরের ধুলাবালি ডাস্ট বোধহয় আরো বেশি, গ্রামের তুলনামূলক পরিবেশ অনেকটা সুন্দর। গ্রামের লোকের জন্য একটা কথা বলবো যে আপনি একটা কাজ করবেন, যদি আল্লাহর এই ধরনের প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। ধুলাবালি ডাস্ট যেগুলো বললাম, ঠান্ডা অ্যাভয়েড করা, ধূমপান করা, এগুলো তো নর্মাল, যেগুলো করতেই হবে। হাইটা কারণে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিশেষ করে আজকাল গ্রামে কিন্তু দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী যেটা চালু করছেন কমিউনিটি ক্লিনিক, এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল আশীর্বাদ। একেবারে ঘরের দুয়ারে চিকিৎসা নেওয়ার এর চেয়ে ভালো ব্যবস্থা কিন্তু আর কোথাও নাই। সুতরাং যে কারোর যদি কোনো এরকম সর্দি কাশি জ্বর বা ডায়রিয়া যাই হোক, তারা কিন্তু লোকাল অনেক জায়গায় কিন্তু কমিউনিটি ক্লিনিক, প্রায় 14,000 মতো কমিউনিটি ক্লিনিক কিন্তু আছে, তারা কমিউনিটি ক্লিনিক চিকিৎসাটা কিন্তু নিতে পারেন। প্রাথমিক চিকিৎসা তারা দিয়ে দেবে। যদি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উন্নতি না হয়, ভালো না হয়, সিরিয়াস হয়, তারা রেফার করবে উপজেলা লেভেলে বা জেলা সদরে, যে কোনো রেফার করতে পারবে। সুতরাং জনগণ তো এইটুকু সুযোগটা কিন্তু নিতে পারেন। সেখানে এই সুযোগগুলো রয়ে গেছে। তাদের হেলথ এডুকেশন সম্পর্কেও কিন্তু জনগণকে জানানো হয় যতটুকু সম্ভব। সুতরাং এই কাজগুলো কিন্তু তাদের করতে হবে আর কি। দ্বিতীয় কথাটা হলো যে প্রতিরোধ ব্যবস্থা সবার জন্য তো একই। এই যেমন মশা নিধন করা, এই মশা তো শুধু যে বাইরে তা না, গৃহপালিত মশা সুন্দর। আপনি আমার ঘর বাড়িতেই দায়িত্ব, আমার ঘর বাড়ি পরিষ্কার দায়িত্ব তো আমাকে নিতে হবে। গ্রামেও তাই, তাদের নিজেদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব, কোথাও যেন জমা পানি না থাকে। আপনি যদি ডাব খেয়ে ফলায় রাখেন খোসা, ওর মধ্যে পানি জমলেও তো মশা ডিম পাবে। সুতরাং এগুলো যদি সবাই একটু কেয়ারফুল হন। আরেকটা হলো জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য জনসচেতনতাও জরুরি। মানুষকে স্বাস্থ্য শিক্ষা দেওয়া কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে। এটা ডেঙ্গুর সময়টাতে স্যার কিন্তু আমরা অনেক দিচ্ছি, সমস্যাটা হচ্ছে কি যখন প্রকোপটা বেড়ে যায় তখনই আসলে আমরা এগুলো বলছি, তার আগে আমাদের আসলে ভালো কথা বলছেন। কারণ দেখা যায় ডেঙ্গু শুরু হলে তখন মশা মারার তুরজোর হয়, আর সারা বছর খবর থাকে না, এটা সত্য তো। সেজন্য আমি সবসময় কিন্তু বলে আসছি, আপনারা বলে গেছি এটা মশা সারা। কারণ আরেকটা পয়েন্ট বলা ভালো, আগে এক সময় সিজনাল বলা হয়তো, এই এপ্রিল মে এই সময় শুরু হইতো, সেপ্টেম্বর, এখান থেকে সারা বছরই। এবার গত জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এই পর্যন্ত 2280 জন কিন্তু আক্রান্ত হয়ে গেছে এই আজকে এখন পর্যন্ত, মে মাস পর্যন্ত, এবং 7-8 জন কিন্তু মারা গেছে। গত বছর কিন্তু এই সময়টাতে এত ছিল না। সুতরাং আমাদের কিন্তু ভয়ের কারণ কিন্তু রয়ে গেছে। সেই জন্য আবার বলছি যে আমাদের মশা মারার তোড়জোড় যা বলেন এখন থেকেই কিন্তু শুরু করতে হবে। জনসম্পৃক্ততা বাড়াইতে হবে, জনসচেতনতা বাড়াইতে হবে, প্রয়োজনের প্রচার প্রচারণা মানুষের মধ্যে যাতে স্বাস্থ্য সম্বন্ধে মানুষ ভালো জ্ঞান লাভ করতে পারে, এটাও করতে হবে। আমি তো এই কথাও বলি, গ্রামে গঞ্জে যারা আছেন স্বাস্থ্য শিক্ষার জন্য, যারা ধর্মগুরু, মসজিদের ইমাম সাহেব মাঝে মাঝে খুতবা দিতে পারেন শুক্রবার করে, অন্যান্য যাদের ধর্মগুরু তাদের কিন্তু মানুষ মানে, তারা যদি মানুষের মধ্যে এগুলো কথাবার্তা বলেন, ইভেন স্কুলে পাঠ্য বই এগুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে। পাঠ্য বই টিচাররা যদি ছাত্রদের বলে, ছোট ছোট বাচ্চারা কিন্তু টিচার যা বলবে ওইটি কিন্তু তারা মানে। তো এইভাবে বিভিন্নভাবে কিন্তু আমাদের জনসচেতনতা কিন্তু বাড়াইতে হবে, তা না হলে তো এই ঝামেলা থেকে তো মুক্ত হতে পারবো না। আমরা এই বিষয়গুলো নিয়ে যে মানে রোগ প্রতিরোধ বিষয়গুলো নিয়ে আরো একটু বিস্তারিত জানবো, তার আগে স্যার একটা ছোট বিরতি আছে, স্যার বিরতির পরে এসে আমরা বাকি আলোচনা করছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে।
সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম সার্বিক স্বাস্থ্য সুরক্ষা এবং আমাদের সাথে আজকে কিছুতে উপস্থিত আছেন এমিরিটাস অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ স্যার। স্যার, যাওয়ার আগে কিন্তু অনেকগুলো কমিউনিকেবল ডিজিজগুলো নিয়ে কথা বলছিলাম, কারণ সিচুয়েশনটা এরকম এবং ঋতু পরিবর্তনের সময়গুলোতে দেখা যায় ঠান্ডা, কাশি, জ্বর, নানা ধরনের সমস্যাগুলোতে আমরা ভুগি এবং সেই সাথে ডেঙ্গুরও একটা প্রকোপ আসতে পারে সামনে, সেটা নিয়ে আমরা কথা বলেছি। কিছু ডিজিজ আছে নন কমিউনিকেবল, সেগুলো সম্পর্কে স্যার আপনার কাছ থেকে সবসময় সবাই জানতে চায় যে ডায়াবেটিস, প্রেশার বা নানা সমস্যাগুলো কিন্তু অনেকে লম্বা সময় ধরে ভুগছেন। এই ঋতু পরিবর্তনের সাথে সেগুলোর কোনো সম্পর্ক আছে কিনা, বা তাদের জন্য আসলে স্যার আমরা কিভাবে আরো প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করতে পারি, কারেন্ট সিচুয়েশনগুলো যদি একটু বলেন স্যার। এটা ভালো পয়েন্ট বলেন, যেগুলো আজকাল কিন্তু কমিউনিকেবল ডিজিজগুলো কমে গেছে। কমে গেছে ম্যালেরিয়া, টাইফয়েড, আমরা ভ্যাকসিন নিচ্ছি, নানা ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়ে গেছে, সব মিলে কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু কিছুটা সচেতনতা তো স্যার আমাদের মধ্যে, আমাদের ভ্যাকসিন কার্যক্রম শুধু তো করোনা, অনেক ভ্যাকসিন কার্যক্রম তো সুন্দর, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভ্যাকসিনের একটা উপাধিও পেয়ে গেছে, এটাও তো সত্য। সব মিলে কিন্তু আমরা কমিউনিকেবল ডিজিজ কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারছি। কিছু কিছু যদি হয়, বিশেষ করে ধরেন ভাইরাস জনিত, এগুলো তো ডিফিকাল্ট। কিন্তু এখন সবচেয়ে যেটা ফলো NCD বলে, নন কমিউনিকেবল ডিজিজ, এগুলো কিন্তু প্রকট আকার ধারণ করছে সারা পৃথিবীব্যাপী, এবং ম্যাক্সিমাম লোক প্রায় 70% যত রোগে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, প্রায়ই কিন্তু নন কমিউনিকেবল ডিজিজে। তেমন ধরেন একটা আপনি বললেন ডায়াবেটিস মেলেটাস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, হার্টের রোগ, তারপর স্ট্রোকের রোগী, তারপর লিভার, কিডনি, এগুলো সব নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু এগুলি। বা লাংয়ের কতগুলো রোগ, ফুসফুসের COPD, এগুলো কিন্তু বেশি হচ্ছে সারা পৃথিবীব্যাপী। বিশেষ করে অন্যতম কজ অফ ডেথ তো ক্যান্সার, প্রচুর বেড়ে যাচ্ছে আর কি। তার ক্যান্সার হওয়া মানে তো অনেক কিছুই, সিরিয়াস হয়ে যায়, পয়সা লাগে, টাকা খরচ হয় অনেক, হয়তো অনেক জায়গায় সেই সুযোগ সুবিধা নয়, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে আর কি। তারপর ডায়াবেটিস, একবার হলে আর জীবনে তো ভালো হবে না। উচ্চ রক্তচাপ, এটাকে বলে, আর এই রোগগুলোর একটা নাম আছে, লাইফস্টাইল মডিফিকেশন ডিজিজ। এগুলোর সঙ্গে তো এরা জড়িত। এগুলোর সঙ্গে আবহাওয়া এতটা না, তবে আবহাওয়া বলতে একটাই প্রবলেম হয়, এই যে পলিউশন, যেটা বলছিলাম, এয়ার পলিউশন, ধুলাবালি, ডাস্ট যাচ্ছে, এর মধ্যে বিভিন্ন রকমের রোগ জীবাণু যাচ্ছে, কত রকমের পার্টিকেল যাচ্ছে, এগুলো মিলেও কিন্তু এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজগুলো বেড়ে যাচ্ছে আর কি। তারপরে যেমন যে কোনো অনেকটাই কথা বলা যায় সবগুলো, এগুলো কিন্তু রোগগুলোর খেয়াল রাখতে হয়। আমি শুরুতে বললাম, এটা হলো লাইফস্টাইল মডিফিকেশন ডিজিজ। এর থেকে বাঁচার একটাই রাস্তা, প্রতিকার, প্রতিরোধ। যেমন অনেকগুলো কারণে হয়। এক নম্বর ধরেন ধূমপান বলতে বিড়ি, সিগারেট, তামাক, গুল, জর্দা, আরো কত, নাকে নস্যি টানে, কত সব অন্যতম কারণ, প্রায় 50% কারণ ক্যান্সারের ধূমপান। এবং ফুসফুসের অন্যান্য রোগগুলো যেমন ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, ধূমপান করলে এগুলো বাড়বেই। এটা কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে অন্যতম কারণ। এই একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জন্যই বলছি, যদি মডিফিকেশন থেকে ধূমপান বন্ধ না করে ধূমপান চালায়, তাহলে তো এই রোগগুলো তো বাড়তেই থাকবে। এই একটা জিনিস। খাওয়া দাওয়ার অভ্যাসের সঙ্গেও জড়িত। আজকাল দেখেন পোলাপান এই যে ফাস্ট ফুড টুড এত বেশি খায়, আমরাও খাই, খালি পোলাপান দোষ দিয়ে লাভ কি? অনেকে তো ঘরে ভাতও খায় না শুনি, কত রকমের জাঙ্ক ফুড যেগুলো খায়, এগুলো খাইতে খুব মজা, বডির জন্য তো ভালো না, ওয়েট বাড়ে, এগুলো থেকে আবার যে ডায়াবেটিস বলেন, হাই ব্লাড, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, লিপিড বেড়ে যাচ্ছে, লিপিড মানে কোলেস্ট্রল জাতীয়, এগুলো বেড়ে যাচ্ছে। এই একটা জিনিস। সুতরাং স্মোকিং যেটা বললাম, খাওয়া দাওয়া, আরেকটা হলো লাইফ প্যাটার্নটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। সিডেন্টারি ওয়ার্ক বলে, মানে অলস জীবন, বসে থাকার কাজ। অনেকে আছে এরকম যে অফিসে সারাদিন কাজ করো, ঘরে বসে আর কি খাওয়া দাওয়া বা টিভি দেখলো আর ঘুম পাড়ে, এই চলছে আর কি অনেকেরই। শুধু আমাদের বিশেষ করে যারা অফিসে কাজ করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো নাই, হাঁটা চলা নাই, ব্যায়াম নাই, চলাফেরা নাই, এই একটা প্রবলেম। ইভেন বাচ্চাদেরও দেখেন, অনেক স্কুলে ফিল্ডও নাই। বাচ্চারা সারাদিন বেশি পড়াশোনা করে, ঘরে গিয়েও পড়াশোনা করে, না হয় যে মোবাইল টিপে, ল্যাপটপ টিপে, এগুলোই করে আর কি। অর্থাৎ তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, তাতে হয় তার মোটা হয়ে যাচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে। ওয়েট বাড়লেই আবার অনেক রোগ হয়, যেমন কোলেস্ট্রল বেড়ে যায়, ডায়াবেটিস হয়, হাই ব্লাড প্রেশার, এগুলো সব ওয়েটের সঙ্গে জড়িত। এবং অনেক বাচ্চা, আমরা করোনার সময় খেয়াল আছে আপনার, সব তো তখন লকডাউন টকডাউন সব ঘরে বন্দি হয়ে, সব অনেক মারা তো কমপ্লেন করতো, বাচ্চা সারাদিন ঘুম পারে, রাতে ল্যাপটপ, মোবাইল টিপে, বাইরে যেতে পারে না, খেলাধুলা নাই, তখন অনেকের ওজন বেড়ে যাচ্ছে। এবং ওজন বাড়ার জন্য যত রোগ, এগুলো কিন্তু হচ্ছে। সুতরাং অনেকগুলো জিনিস কিন্তু আমাদের, এছাড়া সামাজিক আরও অনেকগুলো কারণ আছে, যেমন টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, আনএমপ্লয়মেন্ট, এগুলো কিন্তু অনেক কিছু জড়িত। সব কিছু মিলে এই যে রোগগুলো বেড়ে যাচ্ছে, জীবনযাত্রার, মানুষের জীবনযাত্রার সঙ্গে এগুলো কিন্তু জড়িত। জীবনযাত্রার পরিবর্তন এনে এই ধরনের রোগ থেকে কিন্তু বাঁচা সম্ভব। যেমন বললাম যে ধূমপান বন্ধ করবেন, খাওয়া দাওয়াটা, লাইফ প্যাটার্নটা চেঞ্জ করা, শারীরিক আপনি দেখবেন অনেক স্কুলে বাচ্চাদের যে কথাটা বললাম, ফিল্ড নাই, হাঁটা চলার জায়গা নাই, এবং মানুষও আমরা অনেকটা অলস হয়ে গেছি। একতলাও কিন্তু হাইটে উঠতে চাই না, একতলা দিয়ে উঠা যায়, একতলা দিয়ে নামতে লিফট ব্যবহার করা, অল্প জায়গা হাইটে যাওয়া যায়,
হয়তো কেউ যাদের নাই রিক্সা বা গাড়ি, সবসময় উঠেই গাড়ি, নামতেও গাড়ি, উঠতেও গাড়ি, ইভেন ঘরে যারা একটা বিষয় স্যার বলতে হয় যে সামনে আমাদের সবসময় কিন্তু এগুলো নিয়ে কিন্তু অনেক ডেও পালন করা হয়, বিভিন্ন দিবস পালন করা হয়, যাতে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি। যেমন একটা ডে সামনে আছে স্যার ডায়াবেটিক ফুড, আমরা কিন্তু ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে পালন করি প্রত্যেক নভেম্বরে, বাট ডায়াবেটিক ফুড ডেও এখন পালন করা হচ্ছে। কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে ডায়াবেটিক আনকন্ট্রোল, এবং সে জানেও না যে তার ডায়াবেটিস হয়েছে অনেক দিন ধরে, হঠাৎ করে দেখা যাচ্ছে পায়ের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো থেকে কিন্তু স্যার আমরা এই প্রতিরোধটাকে আনার জন্য এই ডেগুলো পালন করছি। তো এখানে স্যার একটু বলার বিষয় থাকে কিনা যে ডায়াবেটিক ফুড আসলে মানে এখানে কি করা উচিত বা কি যত্ন নেওয়া উচিত? ডায়াবেটিসের এটা হলো এই রোগটা সারা জন্মের রোগ, একবার হয়ে গেলে আর ভালো হবে না, এটা তো ঠিক, তাই না? এটাকে কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে, নিয়ন্ত্রণ না করলে জটিলতা হয়, অনেক জটিলতা। যেমন বডির এমন কোনো অর্গান নাই ডায়াবেটিস আক্রান্ত করে, মাথা থেকে পা পর্যন্ত, মাথায় ব্রেন হতে পারে, চোখে হতে পারে, হার্টে হতে পারে, কিডনি হতে পারে, নিউরোপ্যাথি বলি আমরা, নার্ভ হয়ে যায়, পায়েও কিন্তু এরকম হয়, নিউরোপ্যাথি হয়। নিউরোপ্যাথি হয়ে পায়ে দেখবেন হয়তো সেন্স নাই, বোধ নাই, ইভেন ওই যে রগগুলো, কোলেস্ট্রল হয়ে যায়, রগগুলো ন্যারো হয়ে যায়, চিকন হয়, পায়ে রক্ত চলাচল কিন্তু কমে যেতে পারে, নার্ভের সমস্যা হয়, আবার রক্ত চলাচল কমে গেল, তাতে হবে কি পায়ে এরকম ভিন্ন রকমের, যেমন এক সময় গ্যাংগ্রিন হতে পারে, ঘা হয়ে যায় আর কি, ঘা হয়ে যায়। এবং ডায়াবেটিস রোগ এমন, এই ঘা হলে কিন্তু আর শুকাতে সমস্যা, এরকমই হয়, যেমন গ্যাংগ্রিন হয়ে যায়, পায়ে রক্ত চলাচল বন্ধ, এমন হয় যে আঙ্গুল পড়ে যাচ্ছে, আঙ্গুল কেটে ফেলতে হচ্ছে, এগুলো কিন্তু প্রবলেম। এবং দুই আঙ্গুলের মাঝে ফাঙ্গাস হয়ে যায়, এগুলো প্রবলেম হয়ে যায় আর কি। এবং এমন হয় যে গ্যাংগ্রিন হয়ে সোজা বাংলায় যেতে বলে পা আগে পচেও যায়, তখন আবার পা কেটেও ফেলতে হয় আর কি, খুব প্রবলেম আর কি। বিভিন্ন করে ট্রিটমেন্ট যদি আছে, কিন্তু এগুলোর মূল এই হলো প্রতিকার পদ্ধতি। এক নম্বরই কিন্তু গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস, এটা যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে কিন্তু এই জটিলতা, ওই জটিলতা হয়ে গেলে ভালো করা কিন্তু খুব ডিফিকাল্ট, ভালো হতে চায় না, কারণ বডির প্রতিরোধ ক্ষমতা করে যায়। যেমন নার্ভ একটা যদি নিউরোপ্যাথি বলে, ড্যামেজ হয়ে গেলে তো রিকভার করে না, ভেসেলগুলো ন্যারো হয়ে গেছে, চিকিৎসা আছে কিন্তু সে তো সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, তাই না? রুগীর কিন্তু ভোগান্তি প্রচুর। আমরা অনেক রুগীতে গ্যাংগ্রিন হয়ে গেছে, ডেইলি ব্যান্ডেজ করছে, ড্রেসিং করছে, কত কিছু করছে, একটা পর্যায়ে তার কোনোভাবেই ভালো করা যাচ্ছে না, তখন বলে পা কেটে ফেলো, তার মানে আরেকটা তাকে পঙ্গু করে দেওয়া, তাকে অকেজো করে দেওয়া, তার সমস্ত কাজকর্ম, চাকরি বাড়ি সব তো বন্ধ হয়ে যাওয়া আর কি। সুতরাং এগুলো কিন্তু খেয়াল, যেগুলো বলেন আপনি, হ্যাঁ প্রতি বছর দিবস পালন করা হয়, ডায়াবেটিক ডে কিন্তু আমাদের এভরি ইয়ার পালন করা, মানুষকে সচেতন করার জন্য, এটাও কিন্তু অন্যতম উদ্দেশ্য, মানুষ যাতে সচেতন হয়, সতর্ক হয়। কারণ জটিলতা হয়ে গেলে ভালো কিন্তু করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য আমরা রুগীদের জন্য প্রথম কথাটাই হলো, সব রুগীদের জন্য একটাই দরকার, প্রতিকার, প্রতিরোধ, এবং এটা কিন্তু প্রিভেন্টেবল। এবং অনেকেই একসময় মনে করা হয়তো একবার ডায়াবেটিস হলে বোধ হয় তার জীবন আয়ু কমে যাবে, মরেই যাবে, জটিলতা হবে, আসলে তাও ঠিক না। কারণ ডায়াবেটিস রুগী হয়েও যদি যায়, বরং মানুষের আয়ু বোধ হয় আরো ভালো থাকে, ডিসিপ্লিন লাইফ মেনটেন করে, তাতে কিন্তু আরো অনেকদিন ভালো হয়। এটাও বোধ হয়, এই জন্য কারোর জন্য ভয় না পান, কিন্তু আল্লাহ না করুক যাদের হয়ে গেছে অলরেডি, তাদের কিন্তু এই ব্যাপারে সচেতন হতে হবে, সতর্ক থাকতে, প্রতিকার পদ্ধতি, মানে প্রতিকার মানে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি তাহলে এটা কিন্তু প্রিভেন্টেবল, অথবা ডিলে করা যেতে পারে, এটা কিন্তু সম্ভব আর কি। আচ্ছা স্যার, আমরা একদমই শেষ পর্যায়ে আছি, তারপর এই যেহেতু আমরা অনেকক্ষণ ধরে ডায়াবেটিসের কথাগুলো বললাম, স্যার ডায়াবেটিসকে আমরা কি আসলে, যেহেতু আমরা জানি যে জেনেটিক্যাল, তারপর আমরা যাদের জেনেটিক আছেও বা এমনি যারা আছেন তাদের প্রতিরোধ করার জন্য আমরা কি আমাদের লাইফস্টাইলটাকে কোনোভাবে কিছু করতে পারি? লাইফস্টাইল যেটা, ওই যে কথাগুলো আগেও বললাম, ওগুলো কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ, খাওয়া দাওয়া, চলাফেরা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো, ধূমপান বন্ধ, তাই না, টেনশন, ডিপ্রেশন, এগুলো তো করতেই হবে। আর ডায়াবেটিসের মূল ট্রিটমেন্ট কিন্তু সবসময় বলি, প্রফেসর ইব্রাহিম সাহেব যেমন একটা বিখ্যাত কথা আমি প্রায়ই বলি, ডায়াবেটিসের মূল প্রিভেন্টের মূল চাবি কিন্তু 3D বলে। এক নম্বরটি হলো ডিসিপ্লিন, খাওয়া দাওয়া, চলাফেরা, হাঁটা চলা, গেলো, এটা হলো এক নম্বর ডি হলো। 2 নম্বর ডি কিন্তু হলো ডায়েটারি কন্ট্রোল। ডায়েট সবাই অনেকে জানেন, চিনি মিষ্টি অ্যাভয়েড করা, তাই না, বিভিন্ন চার্ট করা থাকে, এগুলো অ্যাভয়েড করা, ডিসিপ্লিন। 2 নম্বর ডি হলো ডায়েট। 3 নম্বরে কিন্তু ড্রাগ মানে ওষুধ। ওষুধের রোল কিন্তু বেশি না, আপনি 70-80% রোগ কিন্তু যদি ডিসিপ্লিন বলতে খাওয়া দাওয়া কন্ট্রোল, হাঁটা চলা, এগুলো যদি করা যায়, 70% ডায়েট মেইনটেইন করা যায়, এটা যদি মেইনটেইন হয়ে যায়। বাকি কিছু লোকের ড্রাগ বলতে কিছু মুখের ট্যাবলেট আছে না, ইনসুলিন, এই তো স্যার, কিন্তু এটা কিন্তু সম্ভব, এগুলো সুতরাং সবাই যদি মনে রাখেন তাহলে এটাকে নিয়ন্ত্রণ সম্ভব। আমরা যেহেতু একদমই শেষ পর্যায়ে আছি স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ কোনো পরামর্শ থাকে স্যার। না, শেষ পরামর্শ কথা হলো যে মানুষের তো একটা কথা সত্য, যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু একেবারে উন্নতি হচ্ছে না, তা না, আমরা সব দিকে জনগণ কিন্তু অনেক সচেতন হচ্ছে, চেষ্টাও চলছে, বিভিন্ন রোগের চিকিৎসাও চলছে, এরকম অনেকগুলো সুযোগ সুবিধাও বাড়ছে, এটাও সত্য। হয়তো চাহিদার তুলনায়
বা প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি পুরোপুরি হয় না, এটা সত্য। তারপরেও উন্নতি হয়ে গেছে বলেই তো আমাদের গড় আয়ু বাড়ছে। অ্যাভারেজ কিন্তু ধরেন 72.8, মেয়েদের একটু বেশি 73, পুরুষদের হয়তো একটু কম। অবশ্য আমাদের ভ্যাকসিন কার্যক্রম সবই চলছে। তো জনগণকে একটা কথা বলতে, আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে যতটুকু সম্ভব এগুলো করতে হবে। বিশেষ করে যে কথাটা আপনিও বললেন, ডেঙ্গুর ভয় একটা সামনে রয়ে গেছে, আমি কারো ভয় ধরার জন্য বলছি না, আপনারা যেন সতর্ক থাকেন, সজাগ থাকেন। তার ডেঙ্গু মশা তো আমরা চিনি, সুতরাং আমাদের খেয়াল মশা প্রতিরোধ, মশা থেকে বাঁচার জন্য মশা তার বংশবৃদ্ধি করতে পারে, যেখানে যে ব্রিডিং প্লেস, যেখানে ডিম পারে ওই জায়গাগুলো ধ্বংস করতে হবে, নিজেদের ঘর বাড়ি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আরেকটা হলো মশার কামড় থেকে বাঁচানোর জন্য নিজেকে চেষ্টা করতে হবে, তাই না? এইটি কারণ ডেঙ্গু তার ধরন বদলে গেছে, যে কোনো সময় সারা বছর ওই বর্ষাকাল শীতকালে সমান নাই সারা বছর, এবং যেহেতু তার ধরন বদলে গেছে বোঝাও যাচ্ছে না। আরেকটা কথা বলে রাখি, যে এই সময় যে কোনো সর্দি কাশি জ্বর এগুলো তো হচ্ছেই, ডেঙ্গুর লক্ষণ কিন্তু ওইরকমই দেখা যায়। সুতরাং কারো যদি এরকম হয়, আপনি কিন্তু 2-3 দিনের মধ্যে টেস্ট করা যায়, NS1 অ্যান্টিজেন বলে, টেস্টটা করে নিতে পারেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে ভালো, সেই অনুযায়ী চিকিৎসা নিলে তাহলে ওই যে জটিলতাগুলো কিন্তু অ্যাভয়েড করা যাবে। আমরা যেহেতু একদমই শেষ পর্যায়ে আছি স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার, আমাদের সাথে আজকে জয়েন করার জন্য, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য স্যার। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করতে চাই। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি, দর্শক যারা ছিলেন আশা করি তাদের অনেকটা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।